যে সেনাবাহিনীর ভূমিকা হতে পারে তিনটা, একটা হচ্ছে নিয়ন্ত্রিত, একটা হচ্ছে নিরপেক্ষ, একটা হচ্ছে অনিয়ন্ত্রিত। যদি সেনাবাহিনীর এই এক্সিকিউটিভ ক্ষমতা অথবা লিখিতভাবে যদি সরকার তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাওয়ার যদি দিয়ে দেয়, যে হুম। ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকলেও সেনাবাহিনী এই সিদ্ধান্ত নিতে পারবে, তাহলে ইউজুয়ালি সেনাবাহিনীর ভূমিকাটা হবে নিরপেক্ষ। কিন্তু সরকার তো নিরপেক্ষ চাচ্ছে না। সরকার চাচ্ছে সেনাবাহিনীকে একটা নিয়ন্ত্রিত সেনাবাহিনী, লাইক পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, বিজিবিকে যেভাবে ব্যবহার করছে সেইভাবে হুম। সেনাবাহিনীকে ব্যবহার করতে চাচ্ছে, এবং জনতা বা ছাত্র যারা আন্দোলন করছে তাদেরকে একটা ভয় ভীতি দেওয়া, যে সেনাবাহিনী নেমে গিয়েছে, তোমরা আর আন্দোলনে এসো না, তোমরা ডিসপার্স হয়ে যাও, তোমরা ইউনিভার্সিটিতে চলে যাও, সেনাবাহিনী তোমাদেরকে ধরবে, গুলি করবে, এটা একটা ওই যে ভয় দেওয়া। এখন এটা যদি সেনাবাহিনীর ভূমিকাটা যদি নিয়ন্ত্রিত হয়, তাহলে সাইফুল সাগর দুইটা ঘটনা ঘটতে পারে। হুম। একটা হচ্ছে সেনাবাহিনী খুবই খারাপ ভাবে অপমানিত হবে। আর সেনাবাহিনীর যদি ভূমিকাটা যদি ইন্ডিপেন্ডেন্ট হয় বা নিরপেক্ষ হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু শেখ হাসিনা যেভাবে চাচ্ছে সেইভাবে হবে না, এবং ভূমিকাটা কিন্তু জনগণের এবং ছাত্রদের পক্ষে চলে যাবে। আর সেনাবাহিনীর ভূমিকাটা যখন অনিয়ন্ত্রিত হয়ে যায়, সেই ক্ষেত্রে নির্ঘাত স্বৈর শাসক ক্ষমতাচ্যুত হয়ে যায়। 111-এর রেফারেন্সটা আপনি আনছেন, 111টা ছিল ইন্ডিপেন্ডেন্ট, এখানে কারফিউ দেওয়া হয়েছিল, এমার্জেন্সি জারি করা হয়েছিল, সেটা সংবিধানের 141-এ। কিন্তু এখন কিন্তু এমার্জেন্সি জারি করা হয় না, এটা নর্মাল ইন এইড অফ সিভিল পাওয়ার। শুধু একটা ডিফারেন্সটা হচ্ছে, তাকে ম্যাজিস্ট্রেটের অধীনে কাজ করতে হবে, ম্যাজিস্ট্রেট না থাকলে ইন্ডিপেন্ডেন্টলি উনি ফায়ার করতে পারবে, একজন জুনিয়র কমিশন অফিসার দিতে পারবে। কিন্তু এটা যদি নিয়ন্ত্রিত ভাবে হয়, তাহলে আমার যেটা ধারণা, এটার ফলাফল সেনাবাহিনীর জন্য ভালো হবে না। এবং সেনাবাহিনী যেটা দাবি তুলেছে যে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট ক্ষমতা দিতে হবে এবং তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসি বা ম্যাজিস্ট্রিয়াল পাওয়ার, এটা না দিলে সেনাবাহিনী আরো বেশি বিতর্কিত হয়ে যাবে। আপনাকে দুইটা উদাহরণ দিচ্ছি। আফগানিস্তানের তালেবানরা যখন নজিবুল্লাহর পতন হলো, তখন ওই সময় সেনাপ্রধান হলেন নজিবুল্লাহর ভাই, ওনার নাম ছিল জেনারেল শাহপুর আহমেদ জাহ। উনি কিন্তু নজিবুল্লাহর পক্ষ নিয়েছিল। পরবর্তীতে কি হয়েছিল, তার মানে ওনার ভূমিকাটা ছিল নিয়ন্ত্রিত। হুম। জনগণের আন্দোলনে নজিবুল্লাহ পরাস্ত হওয়ার পরে নজিবুল্লাহ এবং সেনাপ্রধান জেনারেল শাহাবুর আহমেদ জাহ দুইজনকে গুলি করে হত্যা করে 48 ঘন্টা ল্যাম্প পোস্টে তাদের ডেড বডি ঝুলিয়ে রেখেছিল। আবার একই উদাহরণ দেখেন আপনি রোমানিয়াতে। রোমানিয়াতে যে আমাদের যে আবু সাইদ যে ঘটনাটা ঘটিয়েছে, 17ই ডিসেম্বর 1989, একজন জিওলজির অনার্স এর স্টুডেন্ট, সে কিন্তু একই ঘটনা ঘটিয়েছিলেন, আত্মাহুতি দিয়েছিলেন, এবং 17ই ডিসেম্বর জেনারেল চশেস্কু সেনাবাহিনী নামিয়ে দিয়েছিলেন আউটবাস্ট হওয়ার পর, এবং এক রাতে 50 জনকে হত্যা করেছিলেন। মাত্র 4 দিন আন্দোলন হয়েছিল, 17, 18, 19, 20। 21 তারিখে জেনারেল চশেস্কু তার স্ত্রী সহ পালিয়ে পার্শ্ববর্তী শহরে গিয়েছিল। 22 তারিখে তার সেনাপ্রধান তাকে আটক করেছিল, এবং 22 তারিখে তার সেনা আদালতে সামারি ট্রায়ালে তার এবং তার স্ত্রীর বিচার হয়েছিল, এবং 24 তারিখে তাদেরকে ফায়ারিং স্কোয়াডে ফাঁসি আদেশ প্রদান করেছিল। এবং ক্রিশ্চিয়ান রাষ্ট্র 25 তারিখে তাদের ফায়ারিং স্কোয়াডে জেনারেল চশেস্কু এবং তার স্ত্রী মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল মাত্র 8 দিনে। তো হুম। এখন সেনাবাহিনী কি করবে, এটা সেনাবাহিনীকে ডিসিশন নিতে হবে। এটা কি তারা কি আফগানিস্তানের পথে যাবে নাকি রোমানিয়ার পথে যাবে? তো আমি একজন সাবেক সেনা সদস্য হিসেবে, আমি একজন পুলিশ কর্মকর্তা, সরকারি কর্মকর্তা হিসেবে আমি সেনাবাহিনীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো। মাঝখানের 18 বছর আপনাদের রেপুটেশন অনেক নষ্ট হয়ে গেছে। আপনাদের এটা একটা মোক্ষম সময়, উত্তম সময় জনগণের পক্ষ নেওয়া। আমি বলছি না যে আপনি সরকারের এগেস্টে যান, আমি বলছি না আপনি জনগণের পক্ষে যান, আপনি ইন্ডিপেন্ডেন্ট আচরণ করেন। আপনার আপনার যে দায়িত্ব, যেহেতু সর্বশেষ আশ্রয়স্থল হলো আপনি, আপনি 18 কোটি জনগণের ট্যাক্সের পয়সায় সেনাপ্রধান আপনি বেতন পাচ্ছেন, জেনারেল অফিসার কমান্ডিং গণ আপনারা কিন্তু বেতন পাচ্ছে। তো নিয়ন্ত্রিত ভাবে যদি আপনারা দায়িত্ব পালন করেন বা দায়িত্ব পালন করার চেষ্টা করেন, তাহলে যেটা হবার সেটা হবে, কিন্তু সেটার পরিণতি আরো বেশি ভয়াবহ। কারণ আর্মি অ্যাক্ট 1952, আমাদের কর্নেল সাহেব যেটা বললেন, ওখানে কিন্তু সেকশন 55-এ বলা হচ্ছে যে সেনা সদস্যগণ, সেনা কর্মকর্তাগণ শুধুমাত্র তার ঊর্ধ্বতন কর্মকর্তার বৈধ আদেশ পালন করবে। তিনি কিন্তু অবৈধ আদেশ পালন করতে কিন্তু সে বাধ্য না। শেখ হাসিনা সেনাবাহিনীকে যে ব্যবহার করে না, আবু বকর মোল্লা ভাইয়ের সাথে আমি একমত পোষণ করলাম না। কারণ 2007 এবং 2008 সেনাবাহিনীকে ব্যবহার করেই কিন্তু শেখ হাসিনা ক্ষমতা এসেছে। হুম। 2014 সালে সেনাবাহিনীকে, 2014 সালে বিএনপি ওই যে নির্বাচনে আসে নাই, এ কারণে আমি সেনাবাহিনীর ভূমিকা আমি দেখছি না। কিন্তু 2018 সালে জেনারেল আজিজ কিন্তু টোটাল সেনাবাহিনীকে ব্যবহার করে দিনের ভোট রাতে করতে সহায়তা করেছে। এখন 2024 সালে বিএনপি নির্বাচনে আসে নাই, এটা নিয়ে আমি আলোচনা করছি না।
বাট 2008 এবং 2018 কমপ্লিটলি সেনাবাহিনীকে ব্যবহার করে আওয়ামী লীগ বা সরকার কিন্তু ক্ষমতায় এসেছে। তবে ওনার এই কথাটা সত্য যে যেখানে কোনো শাসক 15-20 বছর চলে যায়, মানুষের ক্ষোভ যখন 90% উপরে চলে যায়, 95% চলে যায়, নিজেই তো আপনি বুঝতে পারছেন যে 7ই জানুয়ারি যে নির্বাচন, আওয়ামী লীগের যারা সমর্থক আছে 35%-30% ভোট দিতে আসে না, তার মানে 95% এই সরকারের এগেনস্টে। এবং ছাত্র আন্দোলনে সেই ক্ষেত্রে সেনাবাহিনীকে নামিয়ে সফল হয় না, যেটা প্রমাণ হচ্ছে 1952 সালে ছাত্ররাই কিন্তু আন্দোলন সফল করেছে। 1971 সালেই কিন্তু ছাত্ররা, তখন যে ছাত্র নেতা ছিল, ওরাই কিন্তু এটা সফল করেছে। 1990 সালে এরশাদের আন্দোলন তারাই কিন্তু সফল করেছে। ইভেন 2007 সেনাবাহিনীর এগেন্স্টে ঢাকা ইউনিভার্সিটি সহ সারা দেশের ছাত্ররা কিন্তু নেমে আসার পরে সেনাবাহিনী কিন্তু ক্যান্টনমেন্টে ব্যাক করতে বাধ্য হয়েছে। এটা কি অভ্যুত্থানের টার্ন নিতে পারে কিনা? হ্যাঁ, অভ্যুত্থানের টার্ন নিতে পারে এবং নেওয়ার সম্ভাবনা আমি অনেক বেশি দেখছি। কারণ সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত ভাবে যদি শেখ হাসিনার হয়ে কাজ করে, তাহলে সেনাবাহিনী বিতর্কের মুখে পড়বে। সেই ক্ষেত্রে ক্যাজুয়ালিটির পরিমাণ আরো বেশি হবে। যেখানে 95% জনগণ হলো এই সরকারের এগেনস্টে, সেই ক্ষেত্রে জনগণের আন্দোলন দমাতে হলে, ছাত্রদের আন্দোলন দমাতে হলে সেনাবাহিনীকে গুলি চালাতে হবে আরো বেশি। তাহলে যেখানে আমরা যে সোশ্যাল মিডিয়াতে যে নিউজগুলো পাচ্ছি, সেখানে পুলিশ, বিজিবি, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন যদি 100 মানুষ হত্যা করে থাকে, তাহলে সেনাবাহিনীকে 200-300-500 লোককে বা 1000 লোককে হত্যা করে শেখ হাসিনার ক্ষমতাটাকে কন্টিনিউ করতে হবে, হুইচ উড বি এ ভেরি ডিফিকাল্ট টাস্ক। ওই ক্ষেত্রে দর্শক শ্রোতা যেটা জিজ্ঞাসা করেছে, যেটা গণ অভ্যুত্থানের টার্ন নিতে পারে কিনা, সেনাবাহিনী এই মুহূর্তে শেখ হাসিনাকে সহায়তা করতে চাইলেও, হেল্প করতে চাইলেও, আমার ধারণা ইট উইল টার্ন ইনটু গণ অভ্যুত্থান। এবং আমি একজন বা সাবেক সেনাবাহিনী কতদিন এভাবে তাদেরকে সহায়তা বা কতদিন মাঠে থাকবে, সাধারণত কতদিন থাকে, বা ইমার্জেন্সি মুভমেন্ট যা এখন তো নামানো হয়েছে কারফিউ, মানে এটা হলো একটা ইমার্জেন্সি মুভমেন্ট চলছে বাংলাদেশে, রাইট? তো ইমার্জেন্সি মুভমেন্টটা কতদিন পর্যন্ত তারা চালু রাখতে পারে বলে মনে হয়? তারা ব্যারাকে ফিরে যেতে হবে। এমার্জেন্সি মোমেন্টের কোনো নাই। এমার্জেন্সির একটা সময় দেওয়া আছে 120 দিন। বাট এটা যেহেতু এমার্জেন্সি না, ইন এইড অফ সিভিল পাওয়ার, এটি 1 সপ্তাহ হতে পারে, 15 দিন হতে পারে, 20 দিন হতে পারে, 25 দিন হতে পারে। বাট এইটা যদি সেনাবাহিনী যদি শেখ হাসিনার কন্ট্রোলে যদি ব্যবহৃত হয়, তাহলে আমার ধারণা সেনাবাহিনী ওই বিতর্কিত হয়ে যাবে এবং সেনাবাহিনী মানে খুব খারাপ ভাবে পরাজিত হবে। সেই ক্ষেত্রে আফগানিস্তানের ঘটনা বা পুনরাবৃত্তি আমি দেখতে পাচ্ছি। আর যদি সেনাবাহিনী, আমি বলছি না যে রোমানিয়ার মতো 8 দিনে ক্ষমতাচ্যুত করে তাকে সামারি ট্রায়াল করে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দিতে, এটা আমি চাচ্ছি না। কারণ শেখ হাসিনা বা শেখ হাসিনার তন্ত্র বা লেসপেন্সার যারা অপরাধ করেছে আমাদের বাংলাদেশের প্রচলিত আইনের সংবিধান অনুসারে, তারা জনগণের বিচারে মুখোমুখি হবে এবং সেটা আমি আশা করি এবং আমি কামনা করি। আরেকজন বললেন এর শেষ কোথায়? আমি মনে করি এর শেষ হচ্ছে শেখ হাসিনার পতন, পতন এবং পতন। কারণ শেখ হাসিনার পতন হলেই অল এন্ডস অফ দ্য স্টোরি। ভারত যতই শেখ হাসিনাকে সমর্থন করুক, ভারত যতই আমার সেনাবাহিনীকে ব্যবহার করে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে চায়, আমি মনে করি এটা হিতে বিপরীত হবে। কারণ জনগণের শক্তির উপরে আর কোনো শক্তি নাই। কারণ শেখ হাসিনার ওই স্টেজটা অতিক্রান্ত হয়ে গেছে, 18 বছর হয়ে গিয়েছে। এখন 95% জনগণ, ইভেন তার দলের লোকজন তার এগেনস্টে চলে গিয়েছে। তো আমি একমাত্র সমাধান দেখছি শেখ হাসিনার পতন, পতন এবং পতন। ধন্যবাদ।